আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি চ্যানেল এস সংবাদ। আপনাদের সঙ্গে আছি আমি তৌহিদ শাকিল। আর প্রথমেই যথারীতি শিরোনাম। কোভিড এনকোয়ারি, বেরিয়ে আসছে এনএইচএস এর অবহেলার নানা তথ্য। কিমোথেরাপি শেষে স্বাভাবিক আছেন ওয়েলসের প্রিন্সেস ক্যাথরিন। বাংলাদেশের চিকিৎসা সেবায় ব্রিটিশ চিকিৎসকদের সহযোগিতার আশ্বাস। এবং ভিয়েতনামে টাইফুন ইয়োগির প্রভাবে নিহত ৫৯। নাইজেরিয়ার ট্যাঙ্কার বিস্ফোরণে নিহত অন্তত ৪৮। এবারে বিস্তারিত। ব্রিটেনের আলোচিত কোভিড এনকোয়ারি থেকে বেরিয়ে আসছে নানা তথ্য। ৩০,০০০-এরও বেশি রোগী, স্বাস্থ্যকর্মী এবং তাদের আত্মীয়দের দেওয়া তথ্য অনুযায়ী অনেক অবহেলার অভিযোগ উঠে এসেছে। মহামারী কোভিডের সময় এনএইচএস এর স্টাফ ও বেড সংখ্যা কম থাকায় রোগীরা সঠিক সেবা পাননি। ১,৭০০ জন স্বাস্থ্যকর্মীর মধ্যে অর্ধেকেরও বেশি কর্মী নিয়ে জরিপ করা হয়েছিল এবং সেগুলো থেকে দেখা যায় স্টাফ ও জায়গার অভাবে মুমূর্ষু রোগীরা যথাযথ সেবা পাননি। রোগীদের অভিযোগ অনুসারে এমন অনেক অনিয়ম পেয়েছেন তদন্ত কর্মকর্তারা। মহামারী চলার সময় অবহেলা ও বিলম্বের কারণে মস্তিষ্কের অ্যানিউরিজমে মারা গেছেন এক রোগী। এছাড়া ক্রিটিক্যাল কেয়ার বেড এবং নার্সিং এর উচ্চপদের সংকট ছিল বলে তদন্তে উঠে এসেছে। It was unusual or unheard of at the time to have to deal or process 2, 3, 4 of them in a shift and then go home to bed, come back the next day and then do it again. I think everyone was terrified. I'd like to understand why so many voices that spoke out and said, no, this isn't appropriate, we need better respiratory protective equipment for our healthcare workers, were not listened to. I'm just surprised that no one felt that they had a duty of care to healthcare workers during a pandemic. কিমোথেরাপি চিকিৎসা শেষে অনেকটা স্বাভাবিক আছেন ওয়েলসের প্রিন্সেস ক্যাথরিন। ক্যান্সারের জন্য তার কিমোথেরাপির চিকিৎসা হয়েছে বলে ব্যক্তিগত এক ভিডিও বার্তায় জানান তিনি। চিকিৎসা চলাকালীন বছরের বেশিরভাগ সময় জনসাধারণের দৃষ্টির আড়ালে ছিলেন। রাজকুমারী তার ক্যান্সারের বিষয়টিকে অনাকাঙ্ক্ষিত চ্যালেঞ্জ হিসেবে বর্ণনা করেছেন। এ ব্যাপারে আগামীতে আরও সচেতন থাকবেন বলে জানিয়েছেন তিনি। গত ৯ মাসের এই যাত্রায় পরিবার ও কাছের মানুষের কাছ থেকে যে সমর্থন পেয়েছেন তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি এবং এখন ধীরে ধীরে জনসংযোগ বাড়ানোর পরিকল্পনা করছেন। আগামী মাসে প্রিন্স অফ ওয়েলসের রিমেম্ব্রেন্স সানডেতে এবং ডিসেম্বরে একটি অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা রয়েছে। ক্রিসমাসের দিনে স্ট্যামফোর্ডহ্যাম, নর্থাম্বারল্যান্ডে জোয়ান টিউলিপকে ধর্ষণ ও হত্যার অভিযোগে অভিযুক্ত আসামি আলোচিত স্টিভেন লিং ২৫ বছর কারাভোগ করার পর প্যারোল বোর্ড তাকে মুক্তি দেওয়ার সুপারিশ করেছে। ১৯৯৭ সালে জোয়ান টিউলিপকে ধর্ষণ ও ৬০ বার ছুরিকাঘাতে নির্মমভাবে হত্যার পর তাকে ২৫ বছরের সাজা দেয় ব্রিটিশ আদালত। তার মুক্তিতে টিউলিপের মা এবং অনেক এমপি বিরোধিতা করেছেন। তারা তার নারী ও মেয়েদের নিরাপত্তার জন্য শঙ্কা প্রকাশ করেছেন। অন্যদিকে কর্তৃপক্ষ বলছে লিং এর মুক্তি কঠোর শর্ত সাপেক্ষ হবে, যার মধ্যে জিপিএস ট্র্যাকিং এবং দিক নির্দেশনা থাকবে। বাংলাদেশের চিকিৎসা সেবা আধুনিকায়ন ও হেলথ সেক্টরকে ঢেলে সাজানোর জন্য ব্রিটেনের চিকিৎসকরা সহযোগিতার আশ্বাস প্রদান করেছেন। একই সঙ্গে জটিল ও কঠিন রোগ নির্ণয় এবং চিকিৎসা সেবা প্রদানে দুদেশের চিকিৎসকদের মধ্যে তথ্য প্রযুক্তির আদান প্রদানের ওপর গুরুত্ব দেওয়ার তাগিদ দিয়েছেন তারা। ইউকে এবং বাংলাদেশ স্বাস্থ্য ও শিক্ষা সহযোগিতা, ২৫ বছরের বেশি অর্জন এবং সহযোগিতা বিষয়ক দিনব্যাপী সেমিনারে বক্তারা এই আশ্বাস প্রদান করেন। ইউকে বাংলাদেশ হেলথ অ্যান্ড এডুকেশন কোলাবোরেশনের আয়োজনে এসেক্সের অ্যাংলিয়া রাস্কিন ইউনিভার্সিটি অফ স্কুল অফ মেডিসিনে অনুষ্ঠিত সেমিনারের প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশের জাতীয় অধ্যাপক AK আজাদ খান। বক্তব্য রাখেন লন্ডনের কুইন মেরি ইউনিভার্সিটির প্রফেসর গ্রাহাম হিটম্যান, ফিলাডেলফিয়ার কিডনি বিশেষজ্ঞ প্রফেসর জিয়া উদ্দিন, অক্সফোর্ড ইউনিভার্সিটির অধ্যাপক ডেভিড রবার্টস, কুইন মেরি ইউনিভার্সিটির অধ্যাপক পল টেলফার, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের ডক্টর মোহসিন, বিয়ানীবাজার ক্যান্সার হাসপাতালের CEO M শাহাবুদ্দিন সহ আরো অনেকে। ডায়াবেটিসের চিকিৎসা হচ্ছে, প্রপার চিকিৎসা হচ্ছে, কার্ডিওভাস্কুলার হার্ট অপারেশনের চিকিৎসা হচ্ছে, ব্লাড ক্যান্সারের চিকিৎসা হচ্ছে, ভাস্কুলার সার্জারির চিকিৎসা হচ্ছে, কার্ডিওলজিস্ট আসছেন এখানে, দেখবেন আপনি কথা বলে, তারপরে নিউরো ইন্টারভেনশন যেটা বলে থ্রম্বোলাইসিস,
স্ট্রোকের চিকিৎসা, নতুন যে পদ্ধতিতে স্ট্রোকের ট্রিটমেন্ট হচ্ছে। কনফারেন্সের মাধ্যমে আমাদের দেশের সুনামধন্য যারা প্রফেসর আছেন সবাইকে একত্রিত করেছেন এবং বাংলাদেশ এবং আমাদের মেডিকেল ক্যান্সার অ্যান্ড জেনারেল হসপিটালের সাথে কিভাবে কাজ করতে পারেন তারা এই নিয়ে কাজ করতেছিলেন সারাটা দিন। তো আমি তাদেরকে ধন্যবাদ জানাই, তারা আমাদেরকে আশ্বস্ত করেছেন আমাদেরকে তারা সহযোগিতা করবেন এবং বিয়ানীবাজার ক্যান্সার অ্যান্ড জেনারেল হসপিটালের সাথে তারা কাজ মিলিয়ে কাজ করবেন। বাংলাদেশের অন্তর্বর্তী সরকার কি কি সংস্কার করবেন তা জনগণের সামনে তুলে ধরা উচিত বলে মনে করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, যৌক্তিক সময়ের মধ্যে সংস্কার সম্পন্ন করে নির্বাচনের ব্যবস্থা করতে হবে। এ অঞ্চলে ভারত প্রভুত্ব বজায় রাখতে চায় বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব। আরো তথ্য জানবেন রিপোর্টে। জাতীয়তাবাদী মহিলা দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজার জিয়ারতে যান দলটির নেতাকর্মীরা। দলীয় আদর্শ বাস্তবায়ন এবং জনগণের কল্যাণে কাজ করার শপথ নেন তারা। বিএনপি মহাসচিব বললেন, অর্জিত স্বাধীনতার সুফল পেতে গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে। যৌক্তিক সময়ের মধ্যে সংস্কার সম্পন্ন করে দিতে হবে নির্বাচন। দুবার দেখা করেছি আমরা আপনার এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান এবং তাদের সদস্যদের সঙ্গে। প্রত্যেকবারই বলে এসেছি আমরা যে একটা সংস্কারগুলো ঘোষণা করে তারা করতে চান সেগুলো জনগণের সামনে তুলে ধরা এবং সেটার সময় নির্ধারণ করা যাতে করে সুনির্দিষ্ট একটা যৌক্তিক সময়ের মধ্যে নির্বাচন হতে পারে এবং জনগণের ক্ষমতা জনগণের হাতে তুলে দেওয়া যেতে পারে এই ব্যবস্থা করার জন্য আমরা তাদেরকে অনুরোধ করি। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, পারস্পরিক শ্রদ্ধাবোধের মাধ্যমে ভারত বাংলাদেশের সম্পর্ক হওয়া উচিত। এ অঞ্চলে কারো প্রভুত্ব মানবে না সাধারণ মানুষ। শুধু বাংলাদেশ নয়, পার্শ্ববর্তী দেশগুলোর সঙ্গেও ভারতের সম্পর্ক খুব ভালো যাচ্ছে না। অন্যতম প্রধান কারণ আমার কাছে যেটা মনে হয়, ভারত সবসময় একটা প্রভুত্ব একটা রাজনীতি তারা এই দেশগুলোর সঙ্গে পার্শ্ববর্তী দেশগুলোর সঙ্গে করেছে, যেটা ভারতের জন্য শুভ বয়ে আনবে না, পার্শ্ববর্তী দেশগুলোর জন্য শুভ বয়ে আনবে। সুতরাং পারস্পরিক সম্মানের ভিত্তিতে, মর্যাদার ভিত্তিতে, পারস্পরিক স্বার্থের ভিত্তিতে এই সম্পর্ক গড়ে তোলা উচিত বলে আমরা মনে করি। দিনের পর দিন আরো উত্তাল হয়ে উঠছে ভারতের উত্তর পূর্বাঞ্চলের গুরুত্বপূর্ণ 7 রাজ্য বা 7 সিস্টার্সের পরিস্থিতি। এমন ঘোলাটে পরিস্থিতির মধ্যে ভারতের অরুণাচল প্রদেশে প্রায় 60 কিলোমিটার ভেতরে ঢুকে পড়েছে চীনের সামরিক বাহিনী। অরুণাচলের আনজাও জেলার কাপাপুর এলাকায় ক্যাম্প করেছে চীনের পিপলস লিবারেশন আর্মি। আরো তথ্য রিপোর্টে। গেল কয়েক সপ্তাহ ধরেই উত্তেজনা বাড়ছে ভারতের উত্তর পূর্বাঞ্চলের গুরুত্বপূর্ণ 7 রাজ্য বা 7 সিস্টার্স ঘিরে। তবে এবার ভারতীয় সেনাবাহিনীর প্রতিরোধকে বুড়ো আঙ্গুল দেখিয়ে চোখ রাঙাচ্ছে চীনা সৈন্যরা। অরুণাচল প্রদেশের ভারতীয় ভূখণ্ডের প্রায় 60 কিলোমিটার ভিতরে ঢুকে পড়েছে চীনের সামরিক বাহিনী। শুধু তাই নয়, ভারতীয় ভূখণ্ডে ঢুকে অরুণাচল প্রদেশের আনজাও জেলার কাপাপু এলাকায় ক্যাম্পও করেছে চীনের পিপলস লিবারেশন আর্মি PLA। অরুণাচলের স্থানীয় সংবাদ মাধ্যম অরুণাচল 24 ও নিউজ 5 সরজমিনে ঘুরে তৈরি করা এক প্রতিবেদনে জানিয়েছে চাঞ্চল্যকর এই তথ্য। ছবিতে দেখা যায় পাথরের গায়ে ইংরেজিতে 2024 সাল লেখা রয়েছে। নিউজ 5 বলছে, দুই দেশকে বিভক্তকারী সীমারেখা ম্যাকমোহন লাইনের কাছেই ইন্দো তিব্বত পুলিশের আরেকটি ক্যাম্প রয়েছে। আর আনজাও জেলার নিকটতম প্রশাসনিক এলাকা চাগলাগাম ম্যাকমোহন লাইন থেকে মাত্র 90 কিলোমিটার দূরে অবস্থিত। চীনা বাহিনীর তৎপরতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন অরুণাচলের পার্লামেন্ট সদস্য তাপির গাও। এইদিকে ভারতের নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে 7 সিস্টার্সের আরেক গুরুত্বপূর্ণ রাজ্য মণিপুর। পরপর গত কয়েকদিনে ড্রোন ও রকেট হামলার ঘটনায় উত্তপ্ত হয়ে উঠেছে রাজ্যটি। নজিরবিহীন সেই হামলায় একদিনেই মারা গেছেন 6 জন। মণিপুরের অস্থির পরিস্থিতিতে মুখ্যমন্ত্রী এন বীরেন সিং ভারতের কেন্দ্রীয় সরকারের কাছে 8 দফা দাবি পেশ করেছে। এর মধ্যে অন্যতম দাবি হলো উত্তর পূর্বাঞ্চলের নিরাপত্তা কমান্ডের নিয়ন্ত্রণ রাজ্য সরকারের হাতে তুলে দেওয়া। সব মিলিয়ে জটিল থেকে জটিলতর হচ্ছে ভারতের উত্তর পূর্ব অঞ্চলের পরিস্থিতি। ঠেকানো যাচ্ছে না রোহিঙ্গাদের অনুপ্রবেশ। মিয়ানমারের মাংগ্রোতে জান্তা সরকার এবং সে দেশের বিদ্রোহের তীব্র সহিংসতার জেরে আবারও বাংলাদেশে ঢুকে পড়ছে রোহিঙ্গারা। আর এই কাজে সহযোগিতা করছে দুদেশের দালালরা।
রাতের অন্ধকারে নাফ নদী এবং বঙ্গোপসাগর পার হয়ে কৌশলে অনুপ্রবেশ করছে তারা বাংলাদেশে। রোহিঙ্গা শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার জানিয়েছেন, আগের আশ্রিত রোহিঙ্গা স্বজনদের বাড়িতে গোপনে আশ্রয় নিচ্ছেন তারা। বিস্তারিত রিপোর্টে। মিয়ানমারের রাখাইন রাজ্যের মংডু টাউনশিপ এলাকায় সরকারি বাহিনীর সঙ্গে আরাকান আর্মির সংঘাত আরো তীব্র হয়েছে। চলমান সংঘাতের মধ্যে বাংলাদেশ সীমান্তে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা বাড়ালেও রোহিঙ্গাদের অনেকেই পালিয়ে ঢুকে পড়ছেন কক্সবাজারে। গত 2 সপ্তাহে বাংলাদেশে ঢুকে পড়েছেন 12,000-এর বেশি রোহিঙ্গা। সীমান্তের ওপারে বাংলাদেশে ঢুকে পড়ার চেষ্টায় আরো প্রায় 50,000। আমরা সরকারটা গঠন হওয়ার পর দেশটাকে পুনরুদ্ধার করতেছি, প্রত্যেকটা জিনিস সংস্কার করতেছি আমরা শিক্ষার্থীরা, কিন্তু এখন যদি এটাও একটা আমাদের উপর চরমভাবে একটা ক্ষয়ক্ষতির সম্মুখীন বলে আমি মনে করছি। রোহিঙ্গাদের অনুপ্রবেশে সহযোগিতা করছে সীমান্তের দুই পাশে দালালরা। স্থানীয়রা জানায়, রাখাইন থেকে প্রথমে হেঁটে নাপ নদীর ওপারে তীরে আসে রোহিঙ্গারা, সেখানে নৌকা নিয়ে বসে থাকে দালালরা। এপারে কক্সবাজারের উখিয়া টেকনাফ সীমান্তেও থাকে দালাল চক্র। রাতে জনপ্রতি 20 থেকে 30,000 টাকা নিয়ে রোহিঙ্গাদের নিয়ে আসে বাংলাদেশে। অনেক স্থানীয় মানুষও তাদের বাসা বাড়িতে রোহিঙ্গাদেরকে জায়গা দিচ্ছে টাকার বিনিময়ে। অনেক দালালরা কিন্তু মায়ানমার থেকে কিন্তু রোহিঙ্গাদেরকে আনতেছে। সীমান্তে বিজিবির কঠোর নজরদারি থাকলেও থামানো যাচ্ছে না রোহিঙ্গা অনুপ্রবেশ। নাপ নদী ও সীমান্তে টহল আরো জোরদার করা হয়েছে। ইতিমধ্যে ক্যাম্পে কিছু বেশ উল্লেখযোগ্য রোহিঙ্গা প্রবেশ করেছে। তারা তাদের আত্মীয় স্বজনের বাসায় আছে বা তাদের অন্য রোহিঙ্গাদের বাসায় আছে। এ বিষয় সম্পর্কে সরকারের নির্দেশনা অনুযায়ী আমরা কিছু রোহিঙ্গাদের মিয়ানমারে ফিরে যেতে বিভিন্ন সময় বাংলাদেশ ও আন্তর্জাতিক সম্প্রদায় নানা উদ্যোগ নিলেও এখনো পর্যন্ত এই সমস্যার সমাধান হয়নি। একটু বিরতির পর আরো সংবাদ নিয়ে আসছি, সঙ্গেই থাকুন। ফিরে এলাম সংবাদের বাকি অংশে। আন্তর্জাতিক। নাইজেরিয়ার উত্তর ও মধ্যাঞ্চলে একটি জ্বালানি ট্যাঙ্কারের বিস্ফোরণের ঘটনায় অন্তত 48 জন নিহত হয়েছেন। নাইজেরিয়ার নাইজার রাজ্যের দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, রোববার জ্বালানি ট্যাঙ্কারটির সঙ্গে ভ্রমণকারী ও গবাদি পশু বহনকারী অন্য আরেকটি ট্রাকের সংঘর্ষ হয়। দুর্ঘটনায় আরও বেশ কয়েকটি গাড়ি জড়িয়ে পড়ে। সংস্থাটির মুখপাত্র হুসাইনি ইব্রাহিম এই দুর্ঘটনায় 48 জন নিহত হওয়ার তথ্য নিশ্চিত করেছেন। কর্মকর্তারা ঘটনাস্থলে উপস্থিত থেকে এখনও তল্লাশি ও উদ্ধার অভিযান চালাচ্ছেন বলে জানিয়েছেন তিনি। নাইজেরিয়ার ফেডারেল রোড সেফটি কর্পস অনুসারে শুধুমাত্র 2020 সালে 1531টি পেট্রোল ট্যাঙ্কার দুর্ঘটনায় পড়ে, ফলে 535 জন মারা গেছে এবং 1142 জন আহত হয়েছেন। ভিয়েতনামের উত্তরাঞ্চলে শক্তিশালী টাইফুন ইয়োগির প্রভাবে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 59 জন। নিখোঁজ রয়েছেন আরও অনেকে। আজ সোমবার দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। ইয়োগি চলতি বছর এশিয়ার কোনো দেশে আঘাত হানা সবচেয়ে শক্তিশালী টাইফুন। এর প্রভাবে আরও বন্যা ও ভূমিধসের সতর্কবার্তা দিয়েছে ভিয়েতনামের আবহাওয়া অধিদপ্তর। ভিয়েতনামের দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা জানিয়েছে, নিখোঁজের ঘটনাগুলোর বেশিরভাগ ঘটেছে ইয়োগির প্রভাবে ভূমিধস ও বন্যার কারণে। শনিবার ভিয়েতনামের উত্তর পূর্ব উপকূলে টাইফুনটি আঘাত হানে। এলাকাটিতে বিভিন্ন দেশি বিদেশি কোম্পানির কারখানা রয়েছে। দেশটির আবহাওয়া অধিদপ্তর জানায়, রোববার টাইফুন ইয়োগি শক্তি হারিয়ে নিম্নচাপে রূপ নেয়। ভিয়েতনামের আবহাওয়া অধিদপ্তর বলেছে, টাইফুন ইয়োগির প্রভাবে 24 ঘন্টায় দেশটির উত্তরাঞ্চলে বিভিন্ন জায়গায় 208 থেকে 433 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হয়েছে। ইয়োগির প্রভাবে আরও বন্যা ও ভূমিধস হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। কমিউনিটি প্রসঙ্গ। ব্রিটিশ পার্লামেন্টের সামনে যুক্তরাজ্য আওয়ামী লীগের প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার পার্লামেন্টের সামনে যুক্তরাজ্য আওয়ামী লীগের প্রতিবাদ সভায় আওয়ামী লীগের সহযোগী ও অঙ্গ সংগঠনগুলো অংশগ্রহণ করে। ব্রিটেনের বিভিন্ন শহর থেকে নেতাকর্মীরা এই সমাবেশে অংশ নেন। জয় বাংলা স্লোগানে মুখরিত করে তোলে পুরো পার্লামেন্ট চত্বর। এ সময় বক্তারা বলেন, কোটা আন্দোলনের নেপথ্যে থেকে দেশদ্রোহী গোষ্ঠী
তাদের আন্তর্জাতিক মোড়লদের সহযোগিতার মাধ্যমে বাংলাদেশকে ধ্বংসের তলানিতে নিয়ে গেছে। গণতন্ত্রের দোহাই দিয়ে আওয়ামী লীগ এবং মুক্তিযুদ্ধের পক্ষের সকল শক্তি নিধনে তারা মামলা, হামলা আর হত্যায় বেপরোয়া হয়ে উঠেছে বলে অভিযোগ করছেন তারা। গণতান্ত্রিক বিশ্বের কাছে বাংলাদেশের প্রকৃত অবস্থা অবহিত করতে এবং দেশকে সমুন্নত রাখতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান যুক্তরাজ্য আওয়ামী লীগের সভাপতি সুলতান মাহমুদ শরীফ ও সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুক। বাংলাদেশের জাতীয় সঙ্গীত গাওয়ার মধ্য দিয়ে প্রতিবাদ সভার সমাপ্তি হয়। আজকের মুক্তিযুদ্ধের পক্ষের সকল মানুষকে তারা হত্যা করছে, তারা নির্যাতন করছে, মিথ্যা মামলা দিচ্ছে। আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগ, ছাত্রলীগের সকল নেতাদের কুপিয়ে কুপিয়ে তারা হত্যা করেছে। আমরা সেই হত্যার প্রতিবাদ চাই। ইউনুসের নেতৃত্বে কতগুলো ডাকাতকে নামাই দেওয়া হয়েছে, সেনাবাহিনীর লোকরা এদের সহযোগিতা করছে। সারা দেশের মানুষ জেগে ওঠো, বেরিয়ে আসো এবং এদেরকে উৎখাত করে জননেত্রী শেখ হাসিনাকে তার প্রধানমন্ত্রী পদে ফেরত নিয়ে আসিয়া দেশে প্রশাসন ফেরত নিয়ে আসে। লন্ডন এক্সেল চিত্র কমার্শিয়াল রোড ব্রাঞ্চের A-level, GCSE ও স্যাটস পরীক্ষায় ভালো ফলাফলকারী কৃতী শিক্ষার্থীদের সম্বর্ধনা এবং সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়েছে। রোববার মালবারি গার্লস স্কুল হলরুমে কৃতী শিক্ষার্থীদের সম্বর্ধনা এবং সম্মাননা ক্রেস্ট প্রদান অনুষ্ঠিত হয়। এক্সেল টিউটরের চেয়ারম্যান আনিসুজ্জামানের সভাপতিত্বে ইমান আহমেদের পরিচালনায় অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্য রাখেন বার্কিং অ্যান্ড ড্যাগেনহাম কাউন্সিলের মেয়র মঈন কাদরি। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশিষ্ট শিক্ষাবিদ ডক্টর গ্রেস, কুইন মেরি ইউনিভার্সিটির শিক্ষক হাসান শহীদ, এক্সেল টিউটরের প্রিন্সিপাল জোনাথন ওবানি, ড্যাফোডিল প্রিপারেটরি স্কুলের অ্যাসিস্ট্যান্ট হেড টিচার স্টিফেন। এছাড়া বক্তব্য রাখেন এক্সেল টিউটরের অভিভাবক হিমিকা আজাদ। বার্মিংহামে ঈদে মিলাদুন্নবী পালিত হয়েছে। রোববার বার্মিংহামের সিরাজাম মুনিরা জামে মসজিদে এর আয়োজন করা হয়। এতে মক্কা, বাগদাদ ও জর্ডান থেকে ইসলামিক স্কলাররা যোগ দেন। বিস্তারিত দেখুন আমাদের সহকর্মী মোহাম্মদ আতিকুর রহমানের প্রতিবেদন। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চারিত্রিক মাধুর্যতা নিজেদের মধ্যে লালন করে ইসলামের সৌন্দর্যকে সকল মানুষের কাছে তুলে ধরতে হবে। পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে বার্মিংহামের সিরাজাম মুনিরা মসজিদে রোববার মিলাদুন্নবী মাহফিলে বক্তারা একথা বলেন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বড়পীর আব্দুল কাদের জিলানী দরবার শরীফ বাগদাদের মুতাওয়াল্লি এবং বড়পীরের বংশধর সাইদ আফিফুদ্দিন জিলানী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মক্কার বিশিষ্ট ইসলামিক স্কলার সাইদ মাআন আল হাসানি, জর্ডানের বিশিষ্ট দায়ী শায়খ ডক্টর সালিহ আল কুর্দি, সিরাজাম মুনিরা মসজিদের পরিচালক শায়খ মাওলানা আবুল হাসানের পরিচালনায় এবং মোহাম্মদ মাহফুজ আহমেদের নার্সিদের মাধ্যমে সূচিত মাহফিলে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন সিরাজাম মুনিরা মসজিদের পরিচালক মাহবুবুর রহমান চৌধুরী, কাজী মোহাম্মদ নানু মিয়া, জসিমউদ্দিন, হাফিজ মাওলানা শাব্বির আহমদ, মাওলানা হুসামউদ্দিন আল হুমায়দি, মাওলানা কামরুল ইসলাম, করিমুল ইসলাম, মাহমুদুল হাসান, সিরাজাম মুনিরা মসজিদের ইমাম কারি আহমদ আলী ও হাফিজ মাওলানা শামসুল ইসলাম। মাহফিল শেষে মুসলিম উম্মার সুখ ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া করা হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের প্রাণের চেয়ে আমরা ভালোবাসার তৌফিক দান করুন এবং আল্লাহর হাবিবের সকল উম্মতকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হেফাজত করুন। আমরা বার্মিংহামের এবং বিভিন্ন শহর থেকে আজকে সকলে আইয়া এই মৌলুদুন নবীর প্রতিষ্ঠান যেটা আজকে আমরা পালন করলাম। মোহাম্মদ আতিকুর রহমান, চ্যানেল এস নিউজ, বার্মিংহাম। এদিকে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিনকে কেন্দ্র করে মিলাদুন্নবী উপলক্ষে নর্থ ইংল্যান্ডের বাংলাদেশি কমিউনিটি আয়োজনে ওলহ্যামে অনুষ্ঠিত হয়েছে এক বিশাল বর্ণাঢ্য র্যালি। বিস্তারিত আমাদের নর্থ ইংল্যান্ডের বিশেষ প্রতিনিধি সাদেক আহমেদের রিপোর্টে। পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে নর্থ ইংল্যান্ডের বাংলাদেশি কমিউনিটির আয়োজনে ওল্ডহামে অনুষ্ঠিত হয়েছে এক বিশাল বর্ণাঢ্য র্যালি। আঞ্জুমানে আল ইসলাহ ইউকের গ্রেটার ম্যানচেস্টার ডিভিশন ও দারুল হাদিস লতিফিয়া নর্থ ওয়েস্টের ব্যবস্থাপনায় 8 সেপ্টেম্বর রবিবার ওল্ডহাম মদিনা মসজিদ থেকে বের হওয়া এ র্যালিতে ইংল্যান্ডের বিভিন্ন শহর থেকে বাংলাদেশি কমিউনিটির বিপুল সংখ্যক নবী প্রেমিকের সমাগম ঘটে। আঞ্জুমানে আল ইসলাহ ইউকের অর্গানাইজিং সেক্রেটারি ও দারুল হাদিস লতিফিয়া নর্থ ওয়েস্টের প্রিন্সিপাল মাওলানা সালমান আহমদ চৌধুরী ফুলতলির সভাপতিত্বে ও গ্রেটার ম্যানচেস্টার ডিভিশনের সেক্রেটারি মাওলানা খায়রুল হক খানের উপস্থাপনায় অনুষ্ঠিত হয় র্যালি পূর্ববর্তী সংক্ষিপ্ত আলোচনা সভা। মাওলানা আব্দুল মতিনের স্বাগত বক্তব্যের মাধ্যমে আলোচনা সভায় উপস্থিত ছিলেন মাওলানা ফখরুল হাসান লুৎফা, কমিউনিটি ব্যক্তিত্ব ফারুক আহমদ এমবি, আরজুমিয়া ও মাওলানা বদরুজ্জামান রিয়াদ সহ আরো অনেকে। সাদা ও সবুজ রঙের পতাকা এবং বিভিন্ন স্লোগান সম্বলিত প্লেকার্ড বহন করে ইশকে রাসূলের সিক্ত এ মুবারক কাফেলা ওল্ডহামের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে। রাসূলের মহব্বতে
বিপুল সংখ্যক প্রবাসী উপস্থিত হওয়ায় ধন্যবাদ জানিয়েছেন আয়োজকরা। গ্রেটার ম্যানচেস্টার সহ ইংল্যান্ডের বিভিন্ন শহর থেকে যারা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতে এখানে জড়ো হয়েছেন, ইনশাআল্লাহ আমরা ওল্ডহামের বিভিন্ন রাস্তায় আল্লাহ এবং তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হামদ এবং নাত গেয়ে গেয়ে আজকে আমাদের আনন্দ জাহির করব। আল্লাহ পাক যেন আমাদের সকলকে কবুল করেন। আহমদ, চ্যানেল এস নিউজ, ওল্ডহাম, গ্রেটার ম্যানচেস্টার। ব্রিটেনে বসবাসরত মৌলভীবাজার জেলার গিয়াসনগর ইউনিয়নের প্রবাসীদের সংগঠন U12 গিয়াসনগরের ৭ম বার্ষিক সভা এবং পুনর্মিলনী রোববার পূর্ব লন্ডনের স্থানীয় একটি হলে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানের শুরুতে কাজী শাহনেওয়াজ সিরাজীর পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন। মতিউর রহমান সালে এবং কাজী ফয়সল আহমেদের পরিচালনায় এই অনুষ্ঠানের 2 পর্বে সভাপতিত্ব করেন যথাক্রমে ফারুক আহমেদ এবং গোলাম মর্তুজা। গিয়াসনগর ইউনিয়নের আর্থসামাজিক উন্নয়নে এবং অসহায় মানুষদের সাহায্যে সংগঠনটি অগ্রণী ভূমিকা পালন করায় সংগঠনের ভূয়সী প্রশংসা করেন শিক্ষাবিদ জামাল আহমেদ। অনুষ্ঠানে বক্তব্য রাখেন অ্যাডভোকেট আব্দুল মুহিত, ইমরান আহমেদ, আবুল হুসাইন, শেফুল আহমেদ, আব্দুল মুহিত, শিপু সহ আরো অনেকে। সবার সম্মতিক্রমে ভবিষ্যতে গিয়াসনগর ইউনিয়নের মানুষের শিক্ষা এবং সমাজসেবায় ইউনিয়নের যুব সমাজে বলিষ্ঠ ভূমিকা প্রদানে সহযোগিতার আশ্বাস প্রদান করেন সবাই। বাংলাদেশ প্রসঙ্গ। 48 ঘন্টার মধ্যে দেশের সব আয়নাঘর ভেঙে গুম হওয়া ব্যক্তিদের পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার আলটিমেটাম দিয়েছেন বাংলাদেশে গুম পরিবারের প্রধান সমন্বয়ক বেলাল হোসেন। সোমবার বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন মিলনায়তনে সংবাদ সম্মেলন থেকেই আলটিমেটাম দেয়া হয়। সংবাদ সম্মেলনে গুম হওয়া ব্যক্তির স্বজনরা জানিয়েছেন 2010 সাল থেকে 24 সাল পর্যন্ত শতকরা 80% গুম খুন হয়েছে র্যাবকে ব্যবহার করে। এই বাহিনীকে অবিলম্বে বিলুপ্ত করার দাবি জানানো হয়েছে। দেখুন রিপোর্টে। 65টি গুম হওয়া স্বজনকে ফিরে পেতে কারোবা স্বামীকে তুলে নিয়ে গেছে আইন শৃঙ্খলা বাহিনীর পরিচয়ে। এরপর থানায় কিংবা র্যাবের সাথে যোগাযোগ করেও কোনো সুরাহা হয়নি। বছরের পর বছর পেরিয়ে গেলেও সন্ধান মেলে না স্বজনের। জীবিত না মৃত কোনো উত্তর নেই কারো কাছে। আমার বড় ভাই 2014 সালের ডিসেম্বরের 21 তারিখ তাকে র্যাব পরিচয় দিয়ে রাজশাহীর গোদাগাড়ি থেকে র্যাব 5 পরিচয় দিয়ে রাত 3টার দিকে তুলে নিয়ে যায়। তারপর থেকে আমরা র্যাব অফিস, ডিবি অফিস, তারপর হচ্ছে পুলিশের কাছে পর্যন্ত মামলা করতে গেছি, আমাদের মামলাটা নেওয়া হয় নাই। দীর্ঘদিন আমার ছেলে বিএনপির সাথে জড়িত দেখে আমার ছেলেকে গুম করা হয়। সাবেক এমপি সানজিদা খানম এবং শাহজাহান খান এই আলমগীরের এই র্যাব 10-এর কর্মকাণ্ডের জন্য আমার ছেলেটা আজও পর্যন্ত আর আমি খুঁজে পাই। র্যাব 1 থেকে শুরু করে যত প্রশাসনিক যেখানে আয়নাঘর আছে, টর্চার সেল আছে, সবগুলো সেল তল্লাশি করা হবে এবং আমাদের সমন্বয়কদের নিয়ে তল্লাশি করা হবে, এটা আমরা চাই। গুম হওয়া পরিবারগুলোকে নিয়ে নতুন সংগঠন বাংলাদেশ গুম পরিবারের প্রধান সমন্বয়ক জানান, তিনি নিজেও গুম হওয়ার পর কোটি টাকার বিনিময়ে মুক্তি পেয়েছেন র্যাবের কাছ থেকে। চার ভিক্ষা চাচ্ছে আর বলছে বাবা আমাকে পিছাও, আমাকে ছেড়ে দাও, কিন্তু সেই অরপজনা একটু তাদের খাসা খাসা লোক ছিলাম, প্রতিটা খাসা হলো একটা পাখির খাসার মতো। সেখান থেকে যখন লো দিয়ে যাচ্ছে বলো যে ভাইরা তোমাদের কাছে আমরা বিচার দিয়ে গেলাম, আমরা চলে গুম খুনের সাথে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান ভুক্তভোগী পরিবারগুলো। তাদেরকে জীবিত অবস্থায় যার যার পরিবার কাছে ফিরিয়ে দেওয়া হোক। টাওয়ার হ্যামলেটসে 11তম মেয়র কাপ ফুটবল অনুষ্ঠিত হলো রোববার। মেয়র লুৎফুর রহমানের এর সূচনা করেন 2011 সালে। এবার মোট 8টি ক্যাটেগরিতে 70টি টিম নিয়ে এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। এতে অনূর্ধ্ব 8 বছর থেকে যুবক এবং সিনিয়রদের নানা টিম অংশ নেয় নানা ক্যাটেগরিতে। মাইল্যান্ড স্টেডিয়ামের এই খেলা ও ফাইনালে ছিল অংশগ্রহণকারীদের দারুণ আনন্দ। পুরস্কার বিতরণীতে অংশ নেন টাওয়ার হ্যামলেটসের নির্বাহী মেয়র লুৎফুর রহমান ও কালচারাল ক্যাবিনেট মেম্বার কাউন্সিলর কামরুল হোসেন সহ কর্মকর্তারা। মেয়র বলেন, তারা নানা আয়োজনের মাধ্যমে কিশোর, যুবক এবং বয়স্কদের শারীরিকভাবে অ্যাক্টিভ রাখার চেষ্টা করছেন। মেয়র কাপের মধ্যে অন্যতম
21শে সেপ্টেম্বর থেকে শুরু হবে মেয়র কাপ ক্রিকেট ফুটবলে বিজয়ীরা হলেন আন্ডার 8 কেকুয়া, আন্ডার 9 মাইন্ডসেট, আন্ডার 10 ফস্টার, আন্ডার 10 11 ভ্যালেন্স, আন্ডার 12 আবারফিল্ডি, আন্ডার 14 ভিক্টোরিয়া পার্ক ও আন্ডার 16 ওয়েস্টওয়ার্ড বয়েজ। Today once again demonstrates the coming together all youngsters, all people of all ages, celebrating bonding, team building. Unfortunately, only one team wins. Congratulations to each and every one of them for participating and to the winners of the tournament. এবার দেখে নিন ব্রিটেন সহ বিশ্বের বিভিন্ন দেশের গুরুত্বপূর্ণ কয়েকটি শহরের মঙ্গলবারের সম্ভাব্য তাপমাত্রা। বিদায় নেওয়ার আগে প্রধান শিরোনামগুলো আরেকবার বলছি। কোভিড এনকোয়ারি, বেরিয়ে আসছে এনএইচএস এর অবহেলার নানা তথ্য। কিমোথেরাপি শেষে স্বাভাবিক আছেন ওয়েলসের প্রিন্সেস ক্যাথরিন। বাংলাদেশের চিকিৎসা সেবায় ব্রিটিশ চিকিৎসকদের সহযোগিতার আশ্বাস। এবং ভিয়েতনামে টাইফুন ইয়োগির প্রভাবে নিহত 59, নাইজেরিয়ার ট্যাঙ্কার বিস্ফোরণে নিহত অন্তত 48। চ্যানেলসের পরবর্তী নিয়মিত সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি আমি তৌহিদ শাকিল। ভালো থাকুন, আল্লাহ হাফেজ।